কি একটি পাখির ধাক্কার কারণেই ঘটেছে আহমেদাবাদের দুর্ঘটনা? বন্ধুরা, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ক্র্যাশের কারণে এখন তদন্তের পরেই জানা যাবে। কিন্তু এভিয়েশন বিশেষজ্ঞরা এই বিষয়ে কথা বলা শুরু করেছে এবং এর সম্ভাব্য কারণগুলি বলা হয়েছে। ডক্টর সোনিয়া ব্রাউন, যিনি নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের এয়ার স্পেস ডিজাইনের সিনিয়র লেকচারার, তিনি প্লেন ক্র্যাশের ফুটেজ দেখার পর বলেছেন যে প্লেনটি থ্রাস্টের অভাবের কারণেই উঠতে পারেনি। এই থ্রাস্ট কেন পাওয়া যায়নি এই বিষয়ে ডক্টর সোনিয়া কিছু বলেননি, বলেছেন যে এটি মানুষের ত্রুটির কারণে হতে পারে। ডক্টর সোনিয়া এটাও বলেছেন যে প্লেনটি যদিও আধুনিক হতে পারে, কিন্তু তা তবুও 11 বছরের পুরনো, অর্থাৎ তার রক্ষণাবেক্ষণে ত্রুটিও এই ক্রাশের কারণ হতে পারে। নীল হ্যামসফোর্ড, যিনি নিজে একজন পাইলট এবং স্ট্র্যাটেজিক অ্যাভিয়েশন সলিউশনস কনসালটেন্সির চেয়ারপারসন, তিনি বলেছেন যে এই ধরনের বেশিরভাগ দুর্ঘটনা পাইলটের ভুলের কারণে ঘটে। কিন্তু আমরা এখানে যে ক্রু এবং এয়ারলাইন্সের কথা বলেছি তারা খুবই সম্মানিত, এবং এই কারণে এই ক্রাশের সম্ভাব্য কারণ পাখির ধাক্কা হতে পারে। যদিও খুব কমই এমন হয় যে পাখির ধাক্কার কারণে প্লেনের দুটি ইঞ্জিনই কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু এমন নয় যে এর আগে কখনো এমন ঘটেনি। ইউএস এয়ারওয়েজের 2009 সালে একটি ফ্লাইটের দুটি ইঞ্জিন পাখির ধাক্কার কারণে বিকল হয়ে গেছিল, যার কারণে পাইলটকে প্লেনটি হাডসন নদীতে ল্যান্ড করাতে হয়েছিল। হ্যামসফোর্ড বলেছেন যে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে পাখির ধাক্কা বেশ সাধারণ। রমেশ, যিনি এই প্লেন ক্র্যাশের একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি, তিনি তার বক্তব্যে বলেছেন যে প্লেন টেক অফের 30 সেকেন্ডের পর তিনি একটি জোরে শব্দ শুনেছিলেন। তার মতে এই শব্দ পাখির ধাক্কার কারণ হতে পারে। কিন্তু যদি দুই ইঞ্জিনই বিকল হয়ে থাকে তবে দুটি শব্দ হওয়া উচিত ছিল। এখন বন্ধুরা, তদন্তে শেষ পর্যন্ত কি বেরিয়ে আসে তা সময়ের সাথে সাথেই জানা যাবে। কিন্তু এই মুহূর্তে আহমেদাবাদ প্লেন ক্র্যাশ নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব চলছে, যার মধ্যে একটি তত্ত্ব রমেশকে নিয়েই। যখন প্লেন ক্র্যাশ করে তখন অনেকে এমন ফুটেজ শেয়ার করেছিল যেখানে অভিযোগ করা হয়েছে যে একজন যাত্রী মাঝ আকাশে প্লেনের জরুরি প্রস্থান খুলে লাফ দিয়েছিল, যার কারণে প্লেন ক্র্যাশ হয়েছিল। কিন্তু বিশ্বাস রমেশ কুমার পুলিশকে যে বক্তব্য দিয়েছে তার মনে আজ আকাশে প্লেনের জরুরি প্রস্থান খোলেননি, অর্থাৎ ক্র্যাশ তার জরুরি প্রস্থান খোলার কারণে হয়নি। এয়ার ইন্ডিয়া ফ্লাইট ক্র্যাশের খবর আসার পর কেউ আশা করেনি যে এই দুর্ঘটনা বেঁচে যাওয়া যাবে কেউ, কিন্তু রমেশ কুমারকে দেখে লোকে বলেছে যে যাকে রাখে সেই মরতে পারে না কেউ। হাসপাতালে যখন তার চিকিৎসা চলছিল তখন রমেশ বলেছিল যে ফ্লাইট টেক অফের 30 সেকেন্ড পর তিনি জোরে শব্দ শুনেছিলেন। রমেশ, যিনি ভারতীয় মূলের ব্রিটিশ নাগরিক, তিনি তার পরিবারের সাথে দেখা করতে ভারতে এসেছিলেন এবং তার ভাইয়ের সাথে লন্ডন ফিরছিলেন। রমেশের সিট নাম্বার ছিল 11A, যদিও তার ভাই অন্য সারিতে বসেছিলেন। রমেশ এখনও জানেন না যে তার ভাই জীবিত আছেন কিনা। রমেশের কাজিন অজয়, ইংল্যান্ডের সাংবাদিক, বলেছেন যে ফ্লাইট থেকে বের হওয়ার পর তিনি ফোন করে জানিয়েছিলেন যে তিনি নিরাপদ আছেন। কিন্তু এই দুর্ঘটনায় খুবই মর্মাহত। যে ডাক্তাররা রমেশের চিকিৎসা করেছেন তাদের মতে রমেশ মোটেও গুরুতর নন এবং 2 দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবে। রমেশ কুমার কিভাবে বেঁচে গেলেন তা হয়তো কেউ জানে না। রমেশ নিজের মতো তিনি জানেন না যে গত 48 ঘন্টায় তার সাথে কি ঘটেছে। কিন্তু এই সবের মাঝে তিনি বিশ্বের সামনে একটা আশার মতো উঠেছেন যে উপরওয়ালা যদি আপনাকে বাঁচানো ঠিক করে দেয় তবে মৃত্যু আপনাকে ছুঁতে পারবে না। মোদিজি এখন আহমেদাবাদ সফরে গিয়ে হাসপাতালে রমেশ কুমারের সঙ্গে দেখা করেছেন। বন্ধুরা, আহমেদাবাদ প্লেন ক্র্যাশ সম্পর্কিত আরেকটি বিস্ময়কর বিষয় আপনাদের বলি। যে প্লেন ক্র্যাশ হয়েছে তাকে নিয়ে বোয়িং কোম্পানির ওপরে এখন অভিযোগ করতে শুরু করেছে। এয়ার ইন্ডিয়ায় যে ফ্লাইট ক্র্যাশ হয়েছে তার বিমান ছিল ড্রিম লাইনার, অর্থাৎ বোয়িং 787, যা সাধারণত খুবই নিরাপদ বিমান হিসেবে বিবেচিত হয়। কিন্তু এয়ার ক্র্যাশ হওয়ার পর একাধিক মিডিয়া রিপোর্ট সামনে এসেছে, যারা বলেছে যে অনেক হুইসেল ব্লোয়ার আগেই সতর্ক করেছে যে বোয়িংয়ের ড্রিম লাইনার নিরাপদ বিমান নয়, এতে অনুপযুক্ত উপাদান রয়েছে। এই কারণে ফেডারেশন এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এফএফএ বোয়িংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে এই বিমান নিয়ে আমেরিকার ইঞ্জিনিয়ার এবং বোয়িং কোম্পানি স্যাম স্যালেপারে 2024 সালে গুরুতর সতর্কবার্তা দিয়েছিল, যিনি এফএআর কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিলেন যাতে 787 ড্রিম লাইনার অর্থাৎ 777 মডেলের উৎপাদন গুরুতর ত্রুটির অভিযোগ করা হয়। তিনি দাবি করেন যে বোয়িং উৎপাদন তাড়াহুড়ো করেছে এবং ফিউলেজ কোম্পানির বিমানের প্রধান কাঠামোতে ছোট ছোট ফাঁক ঠিক করতে অবহেলা করেছে। সালের মতে বোয়িংয়ের উৎপাদন এমন শর্টকাট নেওয়া হয়েছে যে বিমানের আয়ু কমিয়ে দিতে পারে এবং সময়ের সাথে বিপর্যয়কর দুর্ঘটনার কারণও হতে পারে। তিনি বিশেষভাবে এই ছোট ছোট ফাঁকের কথা বলেছেন যে বিমানের বিভিন্ন অংশ জোড়ার সময় ঠিকমতো ভরাট করা হয় না, যার ফলে ওড়ার সময় বিমানের কাঠামোতে অতিরিক্ত চাপ পড়ে, যা নিরাপত্তার ওপর হুমকি সৃষ্টি করতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো 2012 সালে এফএফএ এবং বোয়িং 787 ড্রিম লাইনার ডেলিভারি প্রায় 2 বছরের জন্য বন্ধ করেছিল যাতে এই ত্রুটিগুলির তদন্ত করা যায়। তখন বোয়িং দাবি করেছে যে তাদের উৎপাদন প্রক্রিয়া ঠিক আছে এবং বিমানের নিরাপত্তার কোনো ত্রুটি নেই।
সালে বলেছেন যে সমস্যাগুলি এখনও রয়ে গেছে। তিনি এমনকি বলেছেন যে কিছু অংশ জোর করে ফিট করার জন্য কর্মচারীরা তাদের উপর লাভ মানে জোর দিতেন, যাদের তিনি সম্পূর্ণ অনিরাপদ বলে অবহিত করেছেন। এটা কতটা বিস্ময়কর বন্ধুরা যে জোরে অংশ ফিট করার জন্য তাদের উপর চাপ দেওয়া হয়েছে। যদিও এই হুইসেল ব্লোয়ারের কথাটা সত্যতা থাকে, তবে তদন্তে এটি প্রকাশ পায়, তবে বিশ্বের এয়ারলাইনগুলিকে বোয়িং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কিন্তু যারা এই প্লেন ক্র্যাশে এই পৃথিবী থেকে চলে গেছেন তারা তো আর ফিরে আসবে না। কিন্তু এই ভুল কার ছিল? এটি কি প্রযুক্তিগত ত্রুটি ছিল নাকি মানুষের ভুল ছিল? ভিকটিমদের ন্যায় বিচার দেওয়ার জন্য এটি জানানো খুব জরুরি। বাকি এই পুরো বিষয়ে আপনার কি মতামত, মন্তব্য অবশ্যই জানান। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এটি বন্ধুদের সাথে